এখন সম্প্রচারিত হবে রেডিও তেহরান থেকে আজকের সর্বশেষ বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। দখলদার ইসরায়েলে আল আকসা তুফান অভিযানের 1 বছর পূর্তি আজ। হামাস নেতা খলিল আল হাইয়া বললেন, দখলদার শক্তির শ্রেষ্ঠত্বের মোহ ভঙ্গ হয়েছে। ফিলিস্তিনিদের আল আকসা তুফান অভিযানের বার্ষিকীতে দখলদার ইসরায়েলের অভ্যন্তরে বহু রকেট ছুড়েছে হামাস ও হিজবুল্লাহ। বহু ইহুদিবাদী আহত। ইরানের সেনাবাহিনী বলেছে, প্রতিশোধমূলক হামলা চালানোর মতো ভুল করলে দখলদার ইসরায়েলকে আরও বেশি শক্তিশালী ও ধ্বংসাত্মক জবাব দেয়া হবে। এবং বাংলাদেশের শেরপুর জেলা জুড়ে ভয়াবহ বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি। লালমনিরহাটের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসীকে সাময়িক বরখাস্ত করেছে প্রশাসন। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, গত বছরের 7 অক্টোবর গাজা থেকে ইহুদিবাদী ইসরায়েলের ভেতরে যে আল আকসা তুফান অভিযান পরিচালনা করা হয়েছিল তাতে দখলদার শক্তির শ্রেষ্ঠত্বের মোহ ভঙ্গ হয়েছে। হামাসের রাজনৈতিক শাখার সিনিয়র সদস্য খলিল আল হাইয়া 7 অক্টোবর অভিযানের বার্ষিকী উপলক্ষে এক টেলিভিশন সাক্ষাৎকারে কথা বলেন। তিনি বলেন, এই অভিযানের মধ্য দিয়ে ফিলিস্তিনের যোদ্ধারা বীরত্ব গাথা রচনা করেছেন, যা ক্ষমতার ভারসাম্য বদলে দিয়েছে। তিনি বলেন, আমাদের লক্ষ্য একদম পরিষ্কার। আমরা আমাদের ভূমি এবং পবিত্র স্থানগুলোর সম্পূর্ণ স্বাধীনতা চাই। আমরা চাই ফিলিস্তিনের সার্বভৌমত্ব, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র এবং যে সমস্ত মানুষ উদ্বাস্তু হয়েছেন তাদেরকে মাতৃভূমিতে ফিরিয়ে আনতে চাই। গত বছরের 7 অক্টোবর হামাস এবং জিহাদে আন্দোলনের যোদ্ধারা গাজা থেকে ইসরায়েলের ভেতরে অভিযান চালায়। এতে বহু সংখ্যক ইসরায়েলি সেনা এবং অবৈধ বসতি স্থাপনকারী নিহত হয়। পাশাপাশি অন্তত 240 জন ইসরায়েলিকে বন্দী করে গাজায় নিয়ে যায়। এরপর থেকে ইহুদিবাদ ইসরায়েল গাজায় লাগাতার বিমান হামলা চালিয়ে যাচ্ছে। পাশাপাশি অবরুদ্ধ গাজা উপত্যকায় ভয়াবহ আগ্রাসন ও গণহত্যা চালাচ্ছে। এতে এ পর্যন্ত প্রায় 42,000 ফিলিস্তিনি শহীদ হয়েছেন, যার বেশিরভাগই নারী ও শিশু। এ প্রসঙ্গে খলিল আল হাইয়া বলেন, দখলদার ইসরায়েল সরকার গায়ের জোরে তাদের লক্ষ্য অর্জন করতে পারবে না। ফিলিস্তিনিদের চলমান লড়াইয়ের কথা উল্লেখ করে তিনি বলেন, 1 বছর পরে এসে আমাদের জনগণ তাদের প্রতিরোধ, রক্ত এবং দৃঢ়তা নিয়ে ইতিহাসের নতুন অধ্যায় রচনা করে চলেছে। ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা অধিকৃত ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে তাদের ঐতিহাসিক আল আকসা তুফান অভিযানের প্রথম বার্ষিকীতে বেশ কয়েকটি ইসরায়েলি সামরিক স্থাপনায় ব্যাপক প্রতিশোধমূলক হামলা চালিয়েছে। গাজা উপত্যকা ভিত্তিক প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডের যোদ্ধারা আজ 114 মিলিমিটার রাজুম রকেট দিয়ে স্থাপনাগুলোতে আঘাত হানে। তারা উত্তর পশ্চিম নেগেব মরুভূমিতে সুফার কাছে সামরিক ঘাঁটি, গাজার রাফা ক্রসিংয়ে শত্রু সমাবেশ, উপকূলীয় খলিট অবৈধ বসতির আশেপাশে এবং কারেম শালুম সামরিক স্থাপনায় হামলা করেছে। এই প্রতিশোধমূলক হামলা শুরুর আগে কাসাম ব্রিগেডের আল আকসা স্টর্মকে স্বাগত জানিয়ে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। গত বছরের এই দিনে হামাসের পাশাপাশি ইসলামী জিহাদ আন্দোলনের সামরিক শাখা আল কুদস ব্রিগেডের যোদ্ধারাও এই অভিযানে অংশ নেয়। ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে ইহুদিবাদী ইসরায়েলের ভেতরে সফল অভিযানের বার্ষিকী উপলক্ষে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর যোদ্ধারা অধিকৃত ভূখণ্ড লক্ষ্য করে গতরাতে ব্যাপকভাবে রকেট হামলা চালিয়েছে। এসব হামলায় বন্দরনগরী হাইফাতে অন্তত 5 জন আহত হয়েছে। ইসরায়েলের বর্বর সামরিক বাহিনী হাইফা নগরীতে হিজবুল্লাহর ছোড়া 5টি রকেটকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম দিয়ে আটকাতে ব্যর্থ হয়েছে বলে স্বীকার করেছে। তারা জানিয়েছে, কি কারণে আয়রন ডোম ব্যর্থ হল তা তদন্ত করে দেখা হচ্ছে। দখলদার ইসরায়েলি সেনারা বলেছে তারা রকেট আটকাতে চেষ্টা করেছে। হাইফা নগরীতে হামলার কিছুক্ষণ পরেই
টাইভেরিয়াসে একটি হামলা হয়, যাতে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছে। হিজবুল্লাহ যোদ্ধারা মধ্যরাতের কিছু আগে হাইফাতে ছোড়া রকেটের দায় স্বীকার করেছে। তারা দাবি করেছে ফাদি-1 ক্ষেপণাস্ত্র দিয়ে শহরের দক্ষিণে একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়। অন্যদিকে গ্যালিলি সাগরের নিকটবর্তী অন্যান্য শহর লক্ষ্য করেও বেশ কয়েকটি রকেট উৎক্ষেপণ করা হয়। লেকসাইড সিটিতে ক্ষেপণাস্ত্রের টুকরোর আঘাতে 20 বছর বয়সী এক ব্যক্তি গুরুতর আহত হয়েছে। এছাড়া রকেটের ঝাঁক হাইফাতে আঘাত হানার সময় কিরিয়াত শামুনা এলাকায় আরও 15টি রকেট নিক্ষেপ করা হয়। এর মধ্যে বেশ কয়েকটি প্রতিহত করতে পেরেছে, তবে দখলদার সেনারা বলেছে কয়েকটি স্থানে রকেট আঘাত হানতে সক্ষম হয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর প্রধান কমান্ডার মেজর জেনারেল আব্দুর রহিম মুসাবি বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল যদি ইরানের সাম্প্রতিক প্রতিশোধমূলক হামলার বিষয়ে কোন রকম ভুল করে, তাহলে তারা আরও বেশি শক্তিশালী এবং ধ্বংসাত্মক জবাব পাবে। ইরান থেকে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে কয়েকশো ক্ষেপণাস্ত্র দিয়ে দ্বিতীয় দফায় হামলা চালানোর 5 দিন পর গতকাল জেনারেল মুসাবি কথা বলেন। মঙ্গলবারের হামলায় ইসরায়েলের সামরিক ও বিমান ঘাঁটি এবং গোয়েন্দা সদর দপ্তর ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের কমান্ডার বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ ওজমা খামেনির নির্দেশে পর্যন্ত ইরান তার সমস্ত প্রতিশ্রুতি পূরণ করেছে। আমরা স্বল্প সময়ের জন্য হয়তো ধৈর্য ধারণ করতে পারি এবং আত্মসংযমের তিক্ততা সহ্য করতে পারি, তবে আমরা অবশ্যই আমাদের কাজ করে যাব। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশের শেরপুরে অতিবৃষ্টি এবং পাহাড়ি ঢলে সৃষ্ট আকস্মিক বন্যায় এখন পর্যন্ত 8 জনের মৃত্যু হয়েছে। উপদ্রুত এলাকাগুলোর বেশিরভাগ সড়ক ভেঙে গেছে। শেরপুরের বন্যা কবলিত 5 উপজেলার বিভিন্ন এলাকা থেকে পানি নামতে শুরু করলেও এখনও পানিবন্দী আছেন 50,000-এর বেশি মানুষ। সুস্পষ্ট হয়ে উঠছে ক্ষয়ক্ষতির চিহ্ন। দুর্গত এলাকাগুলোতে দেখা দিয়েছে খাবার ও সুপেয় পানির সংকট। আজ সকাল থেকে ক্ষতিগ্রস্ত কয়েকটি এলাকায় দেখা যায় পানির প্রবল স্রোতে অনেকের ঘরবাড়ি উপড়ে গেছে, ভেসে গেছে আসবাবপত্র, রক্ষিত খাবার। তাতে বিশেষ করে শিশুদের নিয়ে বিপাকে পড়েছে অনেক পরিবার। ঝিনাইগাতি উপজেলার এক বৃদ্ধ বলেছেন, খাবার পানি নেই, রান্না করে খাওয়ার মতো কিছু নেই, সব বানের পানিতে ভেসে গেছে। শেরপুর জেলায় ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় 1988 সালের চেয়েও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয় বয়োজ্যেষ্ঠদের দাবি। তবে ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও সেই তুলনায় জাতীয়ভাবে সহযোগিতার তৎপরতা নেই বলে অভিযোগ তুলেছেন ভুক্তভোগী ব্যক্তিরা। এমনকি প্রত্যন্ত এলাকায় এখনও ত্রাণ সহযোগিতা পৌঁছায়নি বলে অনেকেই দাবি করেছেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সমালোচনা এবং রংপুরের পুলিশের গুলিতে নিহত হওয়া ছাত্র আবু সাইদকে সন্ত্রাসী আখ্যা দিয়ে ফেসবুকে বিতর্কিত মন্তব্যকারী লালমনিরহাট জেলা প্রশাসনের সহকারী কমিশনার বা নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এর আগে তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওএসডি করা হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মানসুর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, সহকারী কমিশনার তাপসী তাবাসসুম উর্মিকে হয় ওএসডি করার পর আজই সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। ভারতের কলকাতার আর.জি. কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনায় শিয়ালদা আদালতে প্রথম চার্জশিট পেশ করেছে ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই। চার্জশিটে ধৃত সঞ্জয় রায় ধর্ষণ ও হত্যা করেছে বলে উল্লেখ করা হয়েছে। আজ আলিপুরের বিশেষ সিবিআই আদালতে চার্জশিট পেশ করেন সিবিআইয়ের তদন্তকারী কর্মকর্তা। ইতিমধ্যে সেই চার্জশিট নিয়ে শিয়ালদা আদালতের উদ্দেশ্যে রওনা দিয়েছেন সিবিআইয়ের আইনজীবীরা। চার্জশিটে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ সহ বেশ কিছু প্রসঙ্গ উল্লেখ করা হয়েছে। গত 9 আগস্ট সকালে আর.জি. কর মেডিকেলের এমার্জেন্সি বিল্ডিং এর চেস্ট মেডিসিন বিভাগে উদ্ধার হয় তরুণী চিকিৎসকের মরদেহ। এরপর হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগ ওঠে। এই ঘটনার সিবিআই তদন্তের দাবিতে আদালতে জনস্বার্থ মামলা হয়। ইরানের 3000 সুন্নি আলেম দখলদার ইসরায়েলের ট্রু প্রমিস 2 অভিযান পরিচালনার জন্য ধন্যবাদ জানিয়ে চিঠি লিখেছেন। তারা এই অভিযানের প্রতি
অকুণ্ঠ সমর্থন ব্যক্ত করেছেন। তারা চিঠি লিখেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনির কাছে। সর্বোচ্চ নেতাকে সম্বোধন করে লেখা ওই চিঠিতে তারা বলেছেন, আপনার দৃঢ় ও বিজ্ঞ নেতৃত্বে সম্মানজনক সংযমের পর ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর মাধ্যমে গত 1 অক্টোবর সন্ধ্যায় দখলকৃত ভূখণ্ডের হৃৎপিণ্ডে যে অভিযান পরিচালনা করা হয়েছে তা মুসলিম উম্মার ক্ষোভের বহিঃপ্রকাশ। এ অভিযান শহীদদের পরিবারের শোকাহত হৃদয়, অসহায় ফিলিস্তিনি জনগণ এবং সমস্ত স্বাধীনচেতা মানুষের মনে আবারও স্বস্তি এনে দিয়েছে এবং পবিত্র আল কুদস মুক্তির লক্ষ্যে লড়াইরত মানুষেরা ইহুদিবাদ ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার অনুপ্রেরণা পেয়েছে। যেসব আলেম ইরানের সর্বোচ্চ নেতার কাছে চিঠি লিখেছেন তাদের মধ্যে বিভিন্ন শহর ও এলাকার মসজিদের খতিব, ইমাম ও ওয়াজকারী রয়েছেন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনি ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির এরোস্পেস ডিভিশনের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদেকে অর্ডার অব ফাতা বা বিজয় পদক প্রদান করেছেন। সর্বোচ্চ নেতা ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক আয়াতুল্লাহিল উজমা খামেনির পক্ষ থেকে পদক প্রদানের এই অনুষ্ঠানে ইরানের সশস্ত্র বাহিনীর শীর্ষস্থানীয় কমান্ডারেরা উপস্থিত ছিলেন। শত্রুর বিরুদ্ধে যুদ্ধে নাটকীয় বিজয় অর্জনকারী যোদ্ধাদেরকে এই পদক প্রদান করা হয়। গত মঙ্গলবার ইরান ইহুদিবাদী ইসরায়েলের 3টি সামরিক ঘাঁটি লক্ষ্য করে যে ক্ষেপণাস্ত্র হামলা চালায় তা জেনারেল হাজিজাদের নেতৃত্বাধীন এরোস্পেস ডিভিশন চালিয়েছিল। ওই ক্ষেপণাস্ত্র হামলার নাম দেওয়া হয়েছিল ট্রু প্রমিস 2 অভিযান। ইরানি বার্তা সংস্থাগুলো জানিয়েছে, দীপ্তিমান ট্রু প্রমিস অভিযানকে স্বীকৃতি দিতেই অর্ডার অব ফাতা পদক প্রদান করা হয়েছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তার দেশের পক্ষ থেকে সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্য ছিল পশ্চিম এশিয়া এলাকা জুড়ে ইহুদিবাদী ইসরায়েলের অপরাধযোগ্য বন্ধ করে এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা করা। তিনি রোববার নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী ডিক শুফের সঙ্গে এক ফোনালাপে একথা জানান। ইরান গত মঙ্গলবার রাতে ইসরায়েলের কয়েকটি সামরিক ঘাঁটি ও গোয়েন্দা সেন্টার লক্ষ্য করে প্রায় 200 ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এসব ক্ষেপণাস্ত্রের 90% কাঙ্ক্ষিত লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে বলে তেহরান জানায়। ইরানের প্রেসিডেন্ট বলেন, ইসরায়েলি পাশবিকতার লাগাম টেনে ধরা, গোটা অঞ্চল জুড়ে যুদ্ধ ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টা প্রতিহত করা এবং এ অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করার লক্ষ্যে ওই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। পেজেশকিয়ান ডাচ প্রধানমন্ত্রীকে বলেন, জাতিসংঘ ঘোষণা ও আন্তর্জাতিক আইনি কাঠামোর মধ্য থেকেই এই হামলা চালানো হয়েছে এবং এই অভিযানে শুধুমাত্র সামরিক ঘাঁটিগুলোকে টার্গেট করা হয়েছে। ইরানের প্রেসিডেন্ট বলেন, পাশ্চাত্যের পক্ষ থেকে গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করার প্রতিশ্রুতি দেওয়ার কারণে তার দেশ তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যার তাৎক্ষণিক প্রতিশোধ নেওয়া থেকে বিরত ছিল, কিন্তু সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত না হওয়ায় ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালাতে বাধ্য হয়। ইসরায়েল গাজা যুদ্ধে পরাজয়ের গ্লানি ধামাচাপা দিতে ইসমাইল হানিয়াকে তেহরানে হত্যা করে বলে জানান পেজেশকিয়ান। গত 31 জুলাই প্রেসিডেন্ট পেজেশকিয়ানের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে তেহরান সফরে এসে ইসরায়েলি গুপ্ত হত্যার শিকার হন ইসমাইল হানিয়া। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn। বিশ্ব সংবাদের পর এবার আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। গত 1 অক্টোবর ইসরায়েলের বিভিন্ন স্থানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অকার্যকর করে দিয়েছিল। কিভাবে এটি সম্ভব হয়েছিল এ বিষয়ে একটি নিবন্ধের সংবাদ ভাষ্যরূপ শুনুন গাজী আব্দুর রশিদের পরিবেশনায়। ইহুদিবাদী ইসরায়েলের সামরিক ও গোয়েন্দা নেটওয়ার্কগুলোর হৃৎপিণ্ডে ইরানের ক্ষেপণাস্ত্র হামলাকে মধ্যপ্রাচ্যের যুদ্ধের কৌশল ও নিয়মকানুনে বড় ধরনের পরিবর্তন বলে অভিহিত করেছেন একজন রাজনৈতিক বিশ্লেষক। নেগা
নিউ স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টারের পরিচালক ও সম্পাদক মোহাম্মদ আলী সানুবেরি এ মন্তব্য করেছেন। একটি জাতীয় দৈনিকে এ সম্পর্কে তার লেখা একটি নিবন্ধ প্রকাশিত হয়, যার শিরোনাম কিভাবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দখলদার ইসরায়েলের সামরিক ঘাঁটিগুলো ধ্বংস ও এটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণভাবে অকার্যকর হয়ে গেল। নিবন্ধে বলা হয়েছে, ট্রু প্রমিস 2 নামের ইরানের ক্ষেপণাস্ত্র অভিযান আধুনিক সামরিক কৌশলের একটি ভাগ্য নির্ধারণী মুহূর্ত এবং ইরান ও ইহুদিবাদী দখলদারদের মধ্যে চলমান সংঘাতের একটি গুরুত্বপূর্ণ ঘটনা। ফার্স্ট টুডে জানিয়েছে, ইরান কিভাবে ইসরায়েলের সামরিক শক্তি ও ভাবমূর্তি মুহূর্তের মধ্যে মাটিতে মিশিয়ে দিয়েছে তার কয়েকটি দিক বিশ্লেষণ করে সানুবেরি। ট্রু প্রমিস 2 অভিযানে ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলো ব্যাপকভাবে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়। ফলে ইসরায়েলি গণমাধ্যমগুলো পর্যন্ত এই অভিযানে ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়টি স্বীকার করতে বাধ্য হয়। ইহুদিবাদী দৈনিক মাআরিফ জানিয়েছে, যেসব ইসরায়েলি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলোর মধ্যে ছিল নেগেভ মরুভূমিতে অবস্থিত নেভাতিম বিমান ঘাঁটি এবং রাজধানী তেল আবিবের নিকটবর্তী তেল নুফ ও হাত জেরিম সামরিক ঘাঁটি। এছাড়া ইরানি ক্ষেপণাস্ত্র তেল আবিবে অবস্থিত ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সদর দপ্তরেও আঘাত হানে। ট্রু প্রমিস 2 অভিযান ইসরায়েলের সামরিক স্থাপনাকে ধ্বংস করার মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বরং এটি ছিল ইরানের পক্ষ থেকে চালানো একটি জটিল ও উচ্চ মাত্রার অত্যাধুনিক হাইব্রিড যুদ্ধ, যেখানে ক্ষেপণাস্ত্র হামলা, সাইবার হামলা ও মনস্তাত্ত্বিক অভিযানের সমন্বয় ঘটানো হয়েছিল। ট্রু প্রমিস 2 অভিযানের আগে ও অভিযান চলাকালে ইরানি হ্যাকাররা ইসরায়েলের আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা অকার্যকর করে দিয়েছিল। এ সময় আয়রন ডোম তৈরিতে সহায়তাকারী পশ্চিমা কোম্পানি ফায়ার আইয়ের বিরুদ্ধেও সাইবার হামলা চালানো হয়, যার ফলে আয়রন ডোমের ব্যর্থতা তীব্রতর হয়। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে এভাবে অকার্যকর করে দেওয়ার ফলে 90% ইরানি ক্ষেপণাস্ত্র কাঙ্ক্ষিত লক্ষ্যবস্তুতে আঘাত করতে পেরেছে। ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা শেষ হওয়ার আগেই ইরানি হ্যাকাররা ইসরায়েলি নাগরিকদের টেলিফোনে SMS পাঠানোর সিস্টেমে অনুপ্রবেশ করতে সক্ষম হয়। তারা ইহুদিবাদীদের মোবাইল ফোনে এমন SMS প্রেরণ করতে সক্ষম হন যাতে লেখা ছিল, ইরানি ক্ষেপণাস্ত্র হামলা শেষ হয়ে গেছে। এর ফলে তারা হামলা শেষ হওয়ার আগেই তাদের ভূগর্ভস্থ আশ্রয় কেন্দ্রগুলো ছেড়ে বেরিয়ে আসে। মনস্তাত্ত্বিক যুদ্ধের এই কৌশল গ্রহণের ফলে ক্ষেপণাস্ত্র হামলা পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইহুদিবাদের নিরাপত্তা বাহিনীগুলোকে বেশ বেগ পেতে হয়। ইরান যখন তেল আবিবের আশপাশে ক্ষেপণাস্ত্র হামলা চালায়, তখন ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস তেল আবিবের একটি রেল স্টেশনে স্থল অভিযান চালায়। প্রতিরোধ ফ্রন্টের মধ্যে যে উচ্চমাত্রার যোগাযোগ ও কৌশল প্রণয়নের মেকানিজম রয়েছে তা এই ঘটনায় প্রমাণিত হয়েছে। এতে বোঝা যায়, আধুনিক যুদ্ধ এখন আর একটি ক্ষেত্রে সীমাবদ্ধ নেই, বরং বিমান ও স্থল বাহিনীর পাশাপাশি ইলেকট্রনিক টিমের সম্মিলিত প্রচেষ্টায় কৌশলগত লক্ষ্যগুলো হাসিলের লক্ষ্যে। এতক্ষণ যারা আমাদের সংবাদটি শুনলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের নিয়মিত ভিউয়ার যারা আছেন তাদের 82% ভিউয়ার্স এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। সো যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং নিয়মিত আমাদের পাশে থাকবেন আশা করি। ধন্যবাদ সবাইকে।